হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম ফুলেমালা গল্পের 13তম পার্ট। তো বন্ধুরা, কথা না বলে গল্পটা শুরু করা যাক। ভাবি কলেজে যাওয়ার আগে সুমনা আপুকে এই রুম থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম। ওর হাসার ধরনটা ভালো লাগছিল না, কিন্তু কলেজে দেরি হয়ে যাচ্ছিল বলে ভাবির সাথে তখন কথা বলতে পারি নাই। আবির টেবিলের উপর হাত দিয়ে জোরে আঘাত করে ওহ শিট, গাড়ির চাবিটা নিয়ে আবির বেরিয়ে গেল। দ্রুত গতিতে ড্রাইভ করছে উদ্দেশ্য রূপার কবর। আর এদিকে রোহি ঘুম থেকে উঠে আগে আবিরে মাকে ফোন দিল। আবিরে মা, কি রে মা, কোথায় তুই? আম্মু, বাবা মায়ের জন্য খুব খারাপ লাগছিল, তাই বাসা চলে এসেছি। সেটা বলে যাবি না? আমাদের তো চিন্তা হয়, তাই না? রাগ করো না প্লিজ আম্মু। রুহির বলা ধরন দেখে আবিরে মা হেসে উঠল। পাগলি মেয়ে, রাগ করবো কেন? কবে আসবি? আম্মু, কয়েকদিন থেকে আসি, এখান থেকে ক্লাস করব। তোমার ছেলেকে বোঝাও না প্লিজ। আচ্ছা, সাবধানে থাকিস রে মা। আভা মায়ের কাছ থেকে শুনে তাড়াতাড়ি ফোন দিয়ে আবিরকে জানালো। আবির সাথে সাথে রুহিকে ফোন দিল। আম্মু বলার সাথে সাথে আবিরের ফোন। রুহি তো ভয়ে অস্থির, কাপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে নিতে আবির রাগী গলায় বলল, কখন গিয়েছো? কেন গিয়েছো? এখন কি করছো? কোনো কথা আমি শুনতে চাই না। আমি আর 5 মিনিটের মধ্যে তোমার বাসার সামনে আসছি। ভদ্রমেয়ের মতো গাড়িতে উঠবে। রুহি ঢোক গেলে বলতে লাগলো, তুমি বাসার ভিতরে আসবে না? শাট আপ, একটা কথা বলবে না। রুহি, আমি যদি এসে তোমাকে নিচে না দেখি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা বলে রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবির ফোন রেখে দিল। রুহি ওনাটা গলায় কোনো রকম পেঁচিয়ে ফোনটা আর ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে নিচে নামতে নামতে চিল্লিয়ে বলল, বাবা মা, ভাইয়া, আমি গেলাম, ভাবি চলে গেলাম। সে কি বলি, তুই না বললি কয়েকদিন থাকবি? এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, পরে কথা বলবো, ফোন দিস ভাইয়া, এখন গেলাম বলে রুহি দৌড় দিল। রুহির বাবা মা বেলকনিতে দাঁড়িয়ে আবিরকে গাড়ি নিয়ে দাঁড়াতে দেখে চিন্তামুক্ত হলেন। রুহি গিয়ে গাড়িতে ওঠার সাথে সাথে আবির ড্রাইভ করতে শুরু করলো। রুহির দিকে একবার তাকিয়েও দেখলো না। রুহি বেশ বুঝতে পারছে আবির প্রচন্ড রেগে আছে, হয়ে আর গলা শুকিয়ে আসছে। আল্লাহ জানে আজ কপালে কি আছে। বাসায় পৌঁছে আবির গাড়ি থেকে নেমে রুহির হাত শক্ত করে ধরে অনেকটা টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেল। হাত ব্যথা করছে, মনে হচ্ছে হাড় সব ভেঙে যাবে, তবুও রুহি একটা শব্দ করলো না। দরজা খোলাই ছিল, তাই আর কলিং বেল বাজাতে হলো না। ভিতরে প্রবেশ করতে দেখলো সবাই ডাইনিংয়ে বসে আছে এবং স্কেচ করার জন্য। সবাই গল্প এতটাই মুগ্ধ ছিল যে আবিরের আশাটা কেউ টের পায়নি। পাগলি মেয়েটা যে কি করে কলেজে গিয়ে বাবার কথা মনে পড়েছে, অমনি বাসায় চলে গেল। একটা কাপড়ও নিয়ে যায়নি। কেমনি কি করবে আল্লাহ জানে। আবির কি রাগ করে আছে কিনা? আরে বাদ দাও তুই, ওই মেয়ের ভাব লক্ষণ আমার কাছে ভালো লাগেনি। কলেজে যায় নাকি ছেলেদের সাথে ফষ্টি করে বেড়ায়, তা কি জানি। আর দেখ সত্যি সত্যি বাসায় গেছে কিনা অন্য কোথাও। আবিরের মা বোনের দিকে রাগি চোখে তাকিয়ে আছেন। সুমনার মা কথাটা পুরোপুরি শেষ করতে পারলো না, তার আগে আবির বলে উঠল, ব্যাস অনেক হয়েছে খালামণি। আমার বউকে আমি তার বাবার বাসায় থেকে নিয়ে আসলাম, এখন না হয় বাবার বাসায় ছিল, কিন্তু আবির দেখ মেয়েটার ভাব লক্ষণ একদম ভালো মনে হয় না। আর চোখে সুমনার দিকে তাকিয়ে সেটা জবাব না দিয়ে ভবিষ্যতে দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রশ্নটি কি আসলে আমার বউ করছে নাকি অন্য কেউ করছে সেটা তো আমি দেখতেই চাইছি খালামণি। কেউ যেন এটা না ভাবে যে কাক নিজের মুখ না লুকিয়ে ফেললেই কাককে আর কেউ দেখতে পায় না। আবিরের কথা শুনতে শুনতে কান মুখ ততক্ষণে গরম হয়ে গেছে সুমনার, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ও কিছু একটা বলতে গেলেই আবির হাত তুলে ওকে থামিয়ে দিল। আগের মতো নিচু আর গভীর গলায় আবিরকে বলতে শুরু করলো, আমি কোনো মুখোশধারী বেয়াদবকে তোয়াক্কা করি না, তাতে সে আমার বড় যত আপনই হোক না কেন। আবির, তুই নিজের বইয়ের জন্য তোর খালামণির সাথে তোর করছিস? এই মেয়ে কি তোর মাথা খেয়েছে? করছি, তবে এটা ঠিক যে তোমার মতো আচরণ আজ রুহি করলে আমি ওকে এখন জুতো দিয়ে পিটাতাম। আমার বউ বাচ্চা মেয়ে, তাই বলে এতটাও বাচ্চা নয় যে তোমার কথার মানে বোঝে না বা তোমার কথার উত্তর দিতে পারে না, তবু চুপ করে আছে কেন জানো? ভদ্রতা কি সেটা জানে তাই। তোমার কাছে তো ওর লক্ষণ ভালো লাগলো না খালামণি, কিন্তু আমার বা আমার পরিবারের সবার কাছে রুহির লক্ষণগুলো ভালো লাগে, কারণ আমরা ভদ্রতা কি সেটা জানি। আবির, তুই কিন্তু আমাকে অপমান করছিস, সেটাও আবার এই মেয়ের জন্য। কেউ যদি অপমানিত হতে আসে তাহলে আমার আর কি
করার আছে। আর এই মেয়ে করছো কেন? ও আমার ওয়াইফ, এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য, কোনো সার্ভেন্ট নয় খালামণি। ওর নাম রুহি, সো ওকে রুহি বলে ডাকবে। বলেই রুহির হাত ধরে টেনে সিঁড়ির দিকে নিয়ে গেল। 2 ধাপ উঠতেই দাঁড়িয়ে পড়লো, পিছনে ফিরে বলল, শোনো খালামণি, তুমি আর তোমার মেয়ে রুহি থেকে দূরে থাকবে। আর একটা কথা বললাম, একজন মুখোশধারী, সেই মুখোশধারীর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। সুমনা আর ওর মা চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের বাবা মার মুখে প্রশ্নতার ছাপ। আবির রুমে ঢুকে দরজাটা ঠাস করে লাগিয়ে পাশে থাকা ওয়াল ম্যাটটা ফ্লোরে আছড়ে ফেলে দিল। রুহিকে বিছানার উপরে ছুঁড়ে ফেললো। রুহির হাত দুটো বিছানার উপর চেপে ধরলো। হাতের ব্যথায় রুহি ছটফট করছে আর আবির আরো জোরে চেপে ধরছে। রুহি এবার আর না পেরে কাঁদতে শুরু করলো। আবির সেদিকে কোনো ভক্ষেপ না করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আর ক্রমশ তা কামড়ে পরিণত হচ্ছে। রুহির ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। ও বুঝতে পারছে আবির রাগের কারণে এমন করছে। অনেকক্ষণ পর আবির রুহিকে ছেড়ে দিয়ে ঠাজুরে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। রুহি এবার শব্দ করে কাঁদছে। 3 মিনিট পর আবির আবার রুমে আসলো, হাতে একটা বাটিতে বরফের টুকরো। আবির বলতে লাগলো, রুহি উঠো। রুহি কেঁদে চলেছে। উঠে এই বরফের টুকরোগুলো ঠোঁটে লাগাও, তারপর খাবার খেয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। রুহি বলতে লাগলো, লাগবে না, এমনিতেই সেরে যাবে। আমার কথা কানা যাচ্ছে না? পাখনা গজিয়েছে, পাখনা একদম কেটে দেব। ভদ্রভাবে বলছে, গায়ে লাগছে না তাই না? আমার ভালো রূপটা দেখেছো, খারাপটা এখনো দেখোনি। আজকেরটা সামান্য নমুনা, যা বলছে সেটা করো। রুহি এবার উঠে বসলো, হয়ে একদম কাঁপছে। আবির বরফের টুকরোগুলো লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। এসে ফ্রেশ হয়নি এখনো। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে সোফার বসে ল্যাপটপ অফিসে কাজ করছে। আর রুহি বালিশে মুখ চেপে কান্না করছে। কিছুক্ষণ পর ভাইয়া আসবো। আই, কিছু বলবি? আম্মু খেতে ডাকছে। কাজ করতে করতে আবির বলল, খাবার রুমে পাঠিয়ে দিতে বলিস। ভাবি কি অসুস্থ? এখন শুয়ে পড়লো যে, দেখি তো জ্বর আসছে নাকি। আবার কথায় রুহি আবির দুজনে বেশ অপ্রস্তুত হয়ে পড়লো। আবির বলতে লাগলো, না না না, ওর মাথা ব্যথা করছে তাই ঘুমাবে, জ্বর না। এজন্যই তো বললাম খাবার দিয়ে যেতে, পরে খাবো। ও আচ্ছা ভাইয়া। ওই শোন, তোকে কিছু বলতে হবে না, আমি আসছি। আবির নিচে গিয়ে নিজে খেলো না, শুধু রুহির জন্য খাবার নিয়ে এলো। খেতে একদম ইচ্ছা করছে না ওর। রাগের মাথায় রুহির সাথে এতটা বাজে বিক্ষেপ করা একদম ঠিক হয়নি। ছোট মানুষ ততটা বোঝেনি। সুমনা হয়তো বাজে বকেছে। কিরে আবির, তুই খেলি না? আবির, মা খাবার নিয়ে যাচ্ছি তো, রুমে গিয়ে খাবো। আবির বাবা বলল, রুহি এলো না যে? বাবা ওর মাথা ব্যথা করছে তাই শুয়ে পড়লো। তাহলে তুই একজনে খাবার নিচ্ছিস যে? হয় তুই খেয়ে যা, না হলে খাবার নিয়ে যা। না খেয়ে থাকলে চলবে? হ্যাঁ আবির, রাতে না খেয়ে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। এক্ষুনি খেতে বসো তো। আসলে চেয়ারটা এগিয়ে দিয়ে, এই নাও এখানে বসো। বেশ এনাফ। আমাকে আদর করে খাওয়ানোর জন্য রুহি কষ্ট করে বসে আছে। এত মাথা ব্যথা তবু ঘুমালো না। খাইয়ে দিয়ে তারপর ঘুমাবে। এবার আবিরের মায়ের দিকে প্লেট এগিয়ে দিয়ে আবির বলতে লাগলো, আম্মু তাড়াতাড়ি খাবার খুলে দাও তো, না হলে রুহি আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে। আবিরের মা খাবার প্লেটে বেড়ে দিল। আবির সেটা নিয়ে তাড়াতাড়ি চলে গেল। সুমনার আগে গোজ গোজ করছে। অর্ধেক খাওয়া হতে প্লেট রেখে চলে গেল। আবির রুমে গিয়ে রুহিকে খাইতে দিয়ে নিজেও খেয়ে নিল। প্লেট রেখে এসে দেখলো রুহি শুয়ে পড়েছে। ভীষণ মন খারাপ লাগছে আবিরের। রুহি কি ওর উপর রাখলো? রুহি ঘুমিয়ে পড়েছে ভেবে আর কিছু না বলে বেলকনিতে চলে গেল। বন্ধু শাহিনকে বেশ কয়েকবার ফোন দিল, কিন্তু ওর ফোন নাম্বার বন্ধ, ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ। গত বেশ কয়েক বছর ধরে শাহিনের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না আবির। বাধ্য হয়ে শাহিনের রুমের একজনের নাম্বারে ফোন দিল। সে জানালো শাহিন আরও 1 মাস আগে দেশে চলে গেছে। এবার আবির আরও অবাক হলো যে শাহিনে ওকে ছাড়া এক মুহূর্ত চলতো না। সে এতগুলো দিন আবিরের সাথে যোগাযোগ বন্ধ রাখলো, বিষয়টা কেমন অস্বাভাবিক। পাশাপাশি আরও একটা বিষয় আবিরকে বেশ ভাবাচ্ছে। দেশে তো এসেছে 1 মাস আগে, তাহলে তার আগে আবিরের ফোন তুলতো না কেন? বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এর মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পর্বের জন্য অবশ্যই
অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ।